এবং আনিসের সাথে আমাদের যোগাযোগ ভালো ছিল। আমরা একটা সিট তৈরি করছি এবং সেই সিট তদন্ত করবে এবং আগামী 15 দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট আমার কাছে সাবমিট করবে এবং অ্যাজ পার ল অ্যাকশন উইল বি টেকেন। একটা নতুন পুরস্কার আপনি চালু করুন, সেটা হচ্ছে মিথ্যাশ্রী। উনি বলে দিলেন, আনিসের সঙ্গে আমার তো প্রায়ই কথা হতো, ও আমাকে হোয়াটসঅ্যাপে অনেক কিছু পাঠিয়েছে, আমার সঙ্গে খুব ভালো ছেলে। প্রথম দিকে তো উল্টোপাল্টা বলছিল, তারপরে বলল খুব ভালো ছেলে। আনিসের মৃত্যু নিয়ে আমি 15 দিনের মধ্যে আপনাদের বিচার পাইয়ে দেব বলেছে রাকেশ। যাই হোক, একজন আইপিএস জ্ঞানবন্ত সিংকে দিয়ে কমিশন বসানো হলো। তারপরে অনেক ইতিহাস, আমি তার মধ্যে যেতে চাইছি না। কিন্তু শেষমেশ কিন্তু যার রিপোর্ট বেরিয়ে এলো তাতে কিন্তু আনিস খানকে পুলিশ হত্যা করেছে, রাষ্ট্র তাকে হত্যা করেছে, রাষ্ট্র তাকে হত্যা করেছে, রাষ্ট্রীয় মদতে সে হত্যা হয়েছে, শহীদ হয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে। সাথী, আমার প্রিয় ছাত্র কমরেডস, ছাত্র বন্ধুরা, যদিও তোমরা আমার সন্তান তুল্য, কিন্তু সংগ্রামের ময়দানে যখন নেমেছি বা তোমরা যখন নেমেছ, তখন আর বাপ চাচা, বাবা সন্তান এসব সম্পর্ক থাকে না, থাকে সংগ্রামী সাথী, সংগ্রামী বন্ধুর সম্পর্ক। আমি আনিস খানকে নিয়ে অনেক চর্চা হচ্ছে, আমি আনিস খান নিয়ে খুব বেশি বলতে যাব না। তবে রাকেশ বলেছে একদম সত্যি কথা যে আনিস সংগ্রামী ছেলে। আমি বিস্তৃত বলছি না। যখন আলিয়ার একটা ইস্যুকে কেন্দ্র করে কিছু দাবি দেওয়া নিয়ে ছাত্ররা অনেক আন্দোলন করার পরে, অবরোধ করার পরে, মিছিল মিটিং সভা করার পরে যখন ভিসি জানিয়ে দেয় যে তোমাদের কোনো দাবি আমার দ্বারা মানা সম্ভব নয়। কেন সম্ভব নয়? ভিসির সঙ্গে কথা বলে দেখেছি যে ভিসির দ্বারা সম্ভব নয় না, আসলে ভিসির ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সব ছোট লোকের বাচ্চারা আন্দোলন করছে, এদের সঙ্গে আবার কথা বলার কি আছে? এরা তো শুধু আমাদের ভোটার হয়ে থাকবে, এর বেশি কিছু অধিকার চাইতে গেলে কোমর ভেঙে দেব। তারপরে ছেলেরা সিদ্ধান্ত নিল যে আমরা আমরণ অনশনে বসি। অনশন হচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে, ছাত্ররা মৃত্যুশয্যায়। তাদেরকে তোলার জন্য মুখ্যমন্ত্রী কেন, প্রশাসনের কারো কোনো উদ্যোগ ছিল না। আর এই যে আলিয়া নিয়ে গম্ভীরাশ্রু ঝরায় না যে সমস্ত মুসলমান আলেম ওলেমারা, আমি তাদের কথাও বলছি, তাদেরও কোনো ইচ্ছে জাগেনি যে কচি কচি প্রাণগুলো চলে যাবে, ওই লড়াইয়ের ফুলগুলো চলে যাবে, তাদের পাশে গিয়ে দাঁড়ায়। বাংলার আলেম উলেমা সমাজের মধ্যে যদি একজন থাকতে হয়, তিনি আব্বাস সিদ্দিকী ভাইজান। আর আব্বাস সিদ্দিকী ভাইজান ডেকে আমাকে বললেন যে স্যার, যেভাবেই হোক ওই ছেলেগুলোকে অনশন ভাঙাতে হবে, কিভাবে কি করবেন এটা আপনারা ঠিক করুন। নওসাদ ভাই তখন অনেক বয়স অল্প, ওকে সঙ্গে নিয়ে আমরা গেলাম, দেখলাম সব আলিয়ার গেটে হসপিটাল হয়ে আছে। কার নাকের মধ্যে লিকুইড খাবার দেয়া হচ্ছে, কাউকে অক্সিজেন দেয়া হচ্ছে, কিন্তু ছাত্ররা বদ্ধপরিকর যে আমরা মরব। আমাদের তো মাইনরিটি স্ট্যাটাস প্রাপ্ত কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। অনেক লড়াইয়ের ফল বামফ্রন্ট সরকার ওই বিশ্ববিদ্যালয়টা করে দিয়েছিল। অনেক লড়াই করতে হয়েছে মানুষকে।
ছেলেদের। তো সেই বিশ্ববিদ্যালয়টা রসাতলে যাচ্ছে, রসাতলে যাওয়ানো হচ্ছে, রসাতলে পাঠানো হচ্ছে। তো আমরা মরব। যাই হোক, আমরা ভিসির সঙ্গে কথা বলতে গেলাম। ভিসি, তৎকালীন ভিসি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আমার হাত পা বাঁধা, জানেন তো সবই বর্তমান সরকার, আমরা তো পোস্টার মাত্র। ভিসিকে অনুরোধ করলাম যে আপনি আপনার জায়গা থেকে, আপনার সন্তানরা অনশনে বসেছে, মরতে বসেছে। যখন বাইরে বেরিয়ে এসে আমরা, আমাদের নওশাদ ভাই, আমি বা আমাদের সঙ্গে আরও দু একজন যারা ছিলেন, যখন বোঝালাম, বেশিরভাগ ছাত্র অনশন প্রত্যাহার করতে প্রস্তুতি নিল। আমরা বললাম যে তোমাদের একটা দাবি ভিসি মেনে নেবে এমন ঘোষণা ভিসি করবেন, আমাদের কথা দিয়েছেন। ভিসি বলেছিলেন, তৎকালীন ভিসি, যে হ্যাঁ আমি একটা দাবি মেনে নেওয়ার কথা ঘোষণা করব, তাতে যদি আমায় ট্রান্সফার করে দেয় দিগ্গে যাক। দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তারপরে তারা অনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত বেশ কিছু ছাত্র নিয়েছিল। কিন্তু আনিস খান বলেছিল, যতক্ষণ না দাবি পূরণ হয় ততক্ষণ পর্যন্ত আমি অনশন ভঙ্গ করব না। আমাকে আনিস বলেছিল, স্যার আমার জন্য প্রে করুন, আমার জন্য দোয়া করুন, আমার জন্য প্রার্থনা করুন, যেন আন্দোলন করতে গিয়েই আমার মৃত্যুটা হয়, মানে আলিয়ার আন্দোলন করতে গিয়ে। কিন্তু সেই সবদি আনিসকে কিন্তু সেই আন্দোলন করতে গিয়েই, লড়াইয়ের ময়দানে থাকতে থাকতেই আনিসকে প্রাণ দিতে হয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে আমি ওনাকে প্রায়ই বলে থাকি যে কন্যাশ্রী, যুবশ্রী, অমুকশ্রী, তমুকশ্রী সব আছে, তো একটা নতুন পুরস্কার আপনি চালু করুন, সেটা হচ্ছে মিথ্যাশ্রী। আর সেই মিথ্যাশ্রীটা আপনি নিজেকে নিজেই দিন উপহার, ভালো হবে। উনি বলে দিলেন, আনিসের সঙ্গে আমার তো প্রায়ই কথা হতো, ও আমাকে হোয়াটসঅ্যাপে অনেক কিছু পাঠিয়েছে, আমার সঙ্গে খুব ভালো ছেলে। প্রথম দিকে তো উল্টোপাল্টা বলছিল, তারপরে বলল খুব ভালো ছেলে। আনিসের মৃত্যু নিয়ে আমি 15 দিনের মধ্যে আপনাদের বিচার পাইয়ে দেব বলেছে রাকেশ। যাই হোক, একজন আইপিএস জ্ঞানবন্ত সিংকে দিয়ে কমিশন বসানো হলো। তারপরে অনেক ইতিহাস, আমি তার মধ্যে যেতে চাইছি না। কিন্তু শেষমেশ কিন্তু যার রিপোর্ট বেরিয়ে এলো, তাতে কিন্তু আনিস খানকে পুলিশ হত্যা করেছে, রাষ্ট্র তাকে হত্যা করেছে, রাষ্ট্রীয় মদতে সে হত্যা হয়েছে, শহীদ হয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে। ব্যাস, দায়িত্ব শেষ। শাস্তি পেল না কেন? যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার কি হলো? মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। শাস্তি দেওয়ার কি হলো? একজন কনস্টেবলকে ধরে টানা হেচড়া করতে লাগলো, একজন কনস্টেবলকে ধরে টানা হেচড়া করতে লাগলো, আর একাধিক পুলিশ অফিসার তারা বিষয়টার সঙ্গে যুক্ত, অথবা জানে, অথবা মদত দিয়েছে, অথবা নীরব সমর্থন করেছে, তারা সব শাস্তির আওতার বাইরে চলে গেল। যদিও বিচার প্রক্রিয়া শেষ হয়ে যায়নি, আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে জানি, কিন্তু আমি তোমাদের বলবো, মাঠের লড়াইটাও কিন্তু করতে হবে, রাস্তার লড়াইটাও কিন্তু করতে হবে। রাস্তার লড়াইটা করতে গিয়ে, রাস্তার লড়াই যদি না করো, তাহলে কিন্তু এই ন্যায় বিচার যেটাকে বলা হয় সেটা পাবে না, ন্যায় বিচার পাওয়া যাবে না। পৃথিবীর ইতিহাস শিক্ষা দেয়, প্রত্যেকটা দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, প্রত্যেকটা দেশে সুস্থ সমাজ প্রতিষ্ঠা করার জন্য, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা সমাজে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করার জন্য ছাত্র সমাজ তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। দুদিন পরেই ভাষা দিবস, আপনারা জানেন, তোমরা জানো, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। আমাদের মধ্যে
ভাইজান এসে পৌঁছেছেন, আমরা একটু স্লোগানে গলা মেলাই। ইনকিলাব জিন্দাবাদ। আইএসএফ চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। আইএসএফ চেয়ারম্যান মোহাম্মদ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। বিধায়ক নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।